আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। বগুড়া 2 আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ 58 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ দ্বিতীয় দিনের শুনানিতে তাদের প্রার্থিতা ফিরিয়ে দেয় কমিশন। এই দিন জামায়াত, জাতীয় পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্রদের অধিকাংশ প্রার্থিতা ফিরে পান। এতে সন্তোষ জানান প্রার্থীরা। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তোলেন অনেকেই। নাজমুল হুদা জানাচ্ছেন বিস্তারিত। আসন্ন নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর দ্বিতীয় দিনে ৭১টি শুনানি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫৮ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় কমিশন। আবেদন নামঞ্জুর ৭ আর অপেক্ষমান রাখা হয় ৬ জনের আপিল। শুনানির পর গণমাধ্যমের কাছে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন প্রার্থী ও পক্ষের আইনজীবীরা। ষড়যন্ত্র করে জেতা যায় না, আর গণতন্ত্রের লড়াই তখন অন্তত এই ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতেই পারে না। আজকের রায় তার প্রমাণ। যারা আমাদেরকে সহযোগিতা করতো আগের ভোটে, ইলেকশন কর্মকর্তারা, টিএনওরা, ডিসিরা, সেখান থেকেও প্রার্থীরা আসলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা পরিপূর্ণভাবে পায়নি। একটা সিগনেচার বাকি ছিল, সেই জন্য আমাকে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নটা অবৈধ ঘোষণা করেছিল। যতটুকু অবৈধ কারণ ধরেছিল, আমার মনে হয়েছিল যে এটা ডিসি স্যারই এটা সমাধান করতে পারত। তবে আপিলে প্রার্থিতা ফিরে পেয়ে কমিশনের ওপর সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আপিল মঞ্জুরের প্রেক্ষিতে আমরা আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলাম। অত্যন্ত বিজ্ঞতার সাথে সমস্ত জিনিসটা শুনে ওনারা আজকে আমাদের এই জিনিসটা, আমাদের আবেদনটা মঞ্জুর করে এবং ওনাকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করে। এর আগে শনিবার প্রথম দিন ৭০ জনের আপিল শুনানির মধ্যে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয় ৫২ জনকে, আর আপিলের আবেদন নামঞ্জুর করা হয় ১৫ জনের। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। এদিকে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জাকির আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করে। এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে হাইকোর্ট। তার আগে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি জিএম কাদের, জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তিনি আরও জানান, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। প্রেস সচিব আরও বলেন, গণভোট বা হ্যাঁ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তিনি বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে, তবে দু একটা হত্যাকাণ্ডের ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে সরকার। ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে, আসামিও গ্রেফতার হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করেন প্রেস সচিব। ব্যবহার করে আপনি জানেন যে খুব ম্যাসিভ মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং এখানে এইটা দিয়ে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ইনস্টিগেট করা হচ্ছে। তাছাড়া পতিত স্বৈরাচারের লোকেরা ইলেকশন ডিসরাপ্ট করার চেষ্টা করবে, তবে সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য। তারা অলরেডি রেডি আছে। প্রফেসর ইউনুস বলেছেন, ওমেন এবং ইয়াং পিপলদের মধ্যে ভোটের জন্য খুবই এনথুসিয়াজম লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই হাই এনথুসিয়াজম, এবং আসন্ন নির্বাচনে উনি আশা করছেন খুবই ভালো টার্ন আউট হবে।
ক্ষমতার ভর জনগণের কাছে নিতে গণভোটে হ্যাঁ ভোট চাইলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক পদক 2025 অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করা হয়। সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। যদি হ্যাঁ না বলি, চুপ করে বসে থাকি, নিষ্ক্রিয় থাকি বা না বলি, তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে, সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলবো। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি, যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছে, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। তারা ওই বাংলাদেশই চেয়েছেন যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। আমরা খুব বেশি কাজ করতে পারি নাই, যেটুকু পেরেছি সেই কাজটা যেন স্থায়ী করতে পারি। যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন দেশকে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ হবে গণভোটে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের মালিক আপনারা, আমরা সকলে। রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করেছে নিহতের পরিবার। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরিবারের দাবি, গভীর রাতে বাসায় প্রবেশ করতে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটাতে পারে তাদের রেস্তোরাঁর কর্মচারী মিলন। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির কথাও জানায় পরিবার। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। শনিবারের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় রাজধানীর দক্ষিণ বনশ্রী যে বাসায় উদ্ধার করা হয়েছে শিক্ষার্থী ফাতেমার গলাকাটা মরদেহ, সে বাসাতে দুপুরের দিকে প্রবেশ করছেন তাদের রেস্তোরাঁর কর্মচারী মিলন। প্রায় 20 মিনিট পর বাসা থেকে বের হয়ে এলাকা ত্যাগ করে মিলন। পরিবারের অভিযোগ, গভীর রাতে বাসায় আসতে নিষেধ করাতেই ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে রেস্তোরাঁর কর্মচারী মিলন। ফাতেমাকে হত্যার পর বাসা থেকে 5 ভরি স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে যায় হত্যাকারী। মূল উদ্দেশ্য চুরির জন্য আসছিল। বৃহস্পতিবারে সে আবার কি করছে, রাত্রে 11টা 11:30 বাজে আসছে খাবার নিতে। তো আমার বোনে একটু করছে যে আপনি আগামীকাল থেকে সন্ধ্যার পর আসবেন, এত লেট করে আসবেন না। তো আমার বোনে ওই দিন আর মেন গেট খুলে নেয়, ও যে গেটের নিচ দিয়ে খাবারটা দিছে। তারপরে এই যে এর বৃহস্পতিবার থেকেই মাঝরাতে নক দিত, গেট নাড়া দিত খোলার জন্য। তবে নিহতের চাচা দাবি করেন জমি নিয়ে বিরোধের কারণেও ঘটতে পারে এই ঘটনা। সালেক খালেক ধলাই 3 জনে 3 ভাইয়ে এগোটা বড় আমরা ঠিকতে পারি না স্যার। জাগালি আমাকে বেশিরভাগ ধন্দল, বেশিরভাগ না আমাকে বাড়ি জায়গা, আমার বাড়ি জায়গা লিয়ে তো এখানে আইয়ে পড়ছে আবার ধন্দল। এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনো কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানায় পুলিশ। ঘটনার পর থেকে তার রেস্টুরেন্টের একজন কর্মচারী গায়েব বা লাপাত্তা হয়ে গেছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা সন্দেহ করছেন সেই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কোনো না কোনোভাবে। তো আমরা এই ঘটনার পারিপার্শ্বিক সব কিছু বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মিলন। শাকিবুর রহমান, RTV, ঢাকা। কারওয়ান বাজারের ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, আটকদের কেউই রাজনীতির সাথে জড়িত নয়। বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে হত্যায় সরাসরি অংশ নেওয়া 2 শুটারের একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যজনকেও চিহ্নিত করা হয়েছে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত।
সম্প্রতি রাজধানীর কারণ বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। আলোচিত এই ঘটনার সাথে জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। অভিযানে ইতিমধ্যে হামলার মূল পরিকল্পনাকারী বিল্লাল, শুটার জিন্নাত ও মোহাম্মদ রিয়াজ এবং আত্মগোপনে থেকে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় আরেক শুটার রহিমকে এখনো ধরা যায়নি। 2 জন শুটারের একজন জিন্নাত পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মুসাব্বিরকে হত্যার নির্দেশ বিদেশ থেকে বিল্লালকে দেন তার এক বড় ভাই, কিন্তু রিয়াজকে হত্যার জন্য ভাড়া করা হলেও তিনি খুন না করায় পরে দায়িত্ব পান জিন্নাত। 2 ভাই অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা শনাক্ত করেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম। ডিবি প্রধান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যার কথা স্বীকার করেছেন, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। দ্রুতই ঘটনার কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। এখন আমরা আসামি নিয়ে আসছি, রিমান্ডে নিয়ে আসে তাদেরকে আমরা একবারে একান্তভাবে জিজ্ঞাসাবাদ করব, তাদেরকে পিও ভিজিট করাবো। টোটাল জিনিসটা তো আমরা একটা গত বুধবার পশ্চিম তেজতুরি বাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুসাব্বির। এ ঘটনায় পরদিন তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয় 4-5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। সর্দার রাজীব, RTV, ঢাকা। জুলাই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শেই সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করতেন বলে জানান প্রসিকিউটর গাজী তামিম, যার তথ্য প্রমাণ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। হত্যার নির্দেশ সহ 3টি অভিযোগে জয় ও পলকের মামলায় অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এসব কথা বলেন তিনি। এই মামলার আসামি পক্ষের শুনানি 15ই জানুয়ারি। GM মাহমুদের রিপোর্ট। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3টি সুনির্দিষ্ট অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি হয় রোববার। এদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য 15 জানুয়ারির দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ বিষয়ে প্রসিকিউটর গাজী তামিম বলেন, ছাত্র জনতার উপর নির্যাতন চালাতেই জুলাই আগস্টে পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করত আসামিরা। তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি, নথি, উপাত্ত আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি। তবে জয়ের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম জানান, আইনি সীমাবদ্ধতার মধ্যেও আসামিকে খালাসের চেষ্টা করবেন তিনি। প্রসিকিউশন থেকে যে সমস্ত এলিগেশন আনা হয়েছে, এলিগেশনকে ডিফেন্ড করার চেষ্টা করব। আশা করি আমি ট্রায়াল ফেস করে আমার আসামিকে আমি খালাস করতে সক্ষম হব। এদিকে ট্রাইব্যুনাল 2A সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় ছাপাই সাক্ষ্য গ্রহণ হয়। অন্যদিকে গত নভেম্বরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মানবতা বিরোধী অপরাধের একটি রায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা আপিলের শুনানির জন্য 2-1 দিনের মধ্যেই আবেদন করা হবে বলে জানায় প্রসিকিউশন। কনসাইজ স্টেটমেন্ট এবং ফিক্সিং এর অ্যাপ্লিকেশন আমরা তৈরি করে ফেলেছি, কাল বা পরশু দিনের মধ্যে আমরা ফাইল করে দেব। GM মাহমুদ, RTV, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক বাণিজ্যে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আমদানি নীতি আদেশ উদার সহজ করার চেষ্টা করা হয়েছে, সেই জন্য বিদ্যমান আমদানি নীতি আদেশে বড় পরিবর্তন এনে 2025-2028 মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের খসড়া তৈরি করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি সকল কিছু মিলিয়ে আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়
সো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না, তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে। সেটা কোনো ইম্প্যাক্ট এসছে কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। মিয়ানমারে আরাকান আর্মির সাথে বিদ্রোহী রোহিঙ্গাদের টানা 4 দিনের পাল্টা হামলায় আতঙ্ক বিরাজ করছে টেকনাফের ওয়াংকং সীমান্তে। সকালে আরাকান আর্মির ছোড়া গুলিতে গুরুতর আহত হয় এক শিশু। প্রতিবাদে কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এদিকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এই ঘটনার পর অন্তত 52 রোহিঙ্গা বিদ্রোহীকে আটক করেছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মিয়ানমারের রাখাইন রাজ্য দখলে নেয়া আরাকান আর্মির সাথে টানা 4 দিন বিদ্রোহী রোহিঙ্গাদের সংঘর্ষে টেকনাফের হোয়াক্কং সীমান্ত এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। উভয় পক্ষের গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিদিন ঘটছে হতাহতের ঘটনা। রোববার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াক্কং সীমান্ত এলাকায় গুরুতর আহত হয় হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু। মুমূর্ষ অবস্থায় প্রথমে MSF হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর প্রতিবাদে সকাল থেকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় সড়ক অবরোধ তুলে নেয় তারা। তারার গুলি গুলি আর বাংলাদেশ এর বাংলাদেশ এর গুলিও ফরি এর আজি আর গব্বাই ফতর মায়া ফুয়ান তো এর গুলিও লাগি আজকে 2 দিন পর্যন্ত গোলাগুলি হয়েছে, সকাল থেকে বেশি হয়েছে, তাই আমরা নিশ্চিত থাকতে পারি নাই। এদিকে বিদ্রোহী রোহিঙ্গাদের লক্ষ্য করে আরাকান আর্মি ড্রোন হামলা চালালে ছত্রভঙ্গ হয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে বেশ কজন রোহিঙ্গা সদস্য। এ সময় প্রায় 52 জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি। গোলাগুলির সবসময় আর নিরাপত্তা চাই, আর বাজিওর প্রতি মানে গুলি ফজে আর বাজি মরে গিয়ে আর বাজির বিচার চাই আর নিরাপত্তা চাই। রোহিঙ্গার সরকার হ্যাঙ্গুরি মত দিয়ে আর না দু দিয়ে মারি বেল দাল্লা। এই ঘটনার পর হোয়াক্কং সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবির টহল ব্যবস্থা। সাকিব আল হাসান, RTV। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইসলামী ছাত্র শিবির নেতা জামাল উদ্দিন নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও একজন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি জামালকে গুলি করে হত্যা শেষে পালিয়ে যায়। হামলায় অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠিত হলে বছরে 1.5 থেকে 2 লক্ষ টাকা কোটি রাজস্ব আয় বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর একটি হোটেলে IBBL মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস M-ক্যাশের রিব্র্যান্ডিং অনুষ্ঠানে কথা বলেন তিনি। ইসলামী ব্যাংকগুলোকে শরিয়া ভিত্তি মেনে চলার আহ্বান জানান গভর্নর। সব ধরনের গ্রাহককে QR কোড ব্যবহার বাধ্যতামূলক করার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতিও কমে আসবে। ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর M জোবাইদুর রহমান সহ বক্তারা ক্যাশলেস সোসাইটি গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ। সেই আলটিমেট অবজেক্টিভে যেতে হলে আমাদেরকে অবশ্যই আরো অনেক শরিয়া ভিত্তিক প্রিন্সিপালসকে মেনে আমরা কিভাবে সর্বোচ্চ মানের সেবা এবং রিটার্ন দিতে পারবো, ডিপোজিটরকে হাইয়েস্ট রিটার্ন দিতে পারবো এবং ইনভেস্টরকেও হাইয়েস্ট মানে অ্যাক্সেস টু ফান্ড দিতে পারবো। কর ও ভ্যাট পরিশোধ সহ সরকার সব ধরনের লেনদেন পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে বড় ট্রানজ্যাকশন সেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এতে কর্পোরেট সহ সব বড় অঙ্কের লেনদেন সহজ ও নিরাপদে করা যাবে বলে জানিয়েছেন NBR চেয়ারম্যান। বিকাশ কর্তৃক উদ্ভাবিত অনলাইন মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন সিস্টেমে উৎসে কর ও মূসকও দেয়া যাবে বলে মন্তব্য করেন
করেন আব্দুর রহমান খান। এ সময় জাতীয় রাজস্ব বিভাগের সদস্য সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরাতন লাইনে লিকেজ সহ প্রচুর পরিমাণে অবৈধ সংযোগের কারণে তীব্র গ্যাস সংকটে ভুগছে তিতাসের প্রায় 28 লাখ আবাসিক গ্রাহক। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালালেও অধরাই থাকছে হাজারো অবৈধ সংযোগ। এতে একদিকে যেমন বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছে না, অন্যদিকে শুধু শুধু লোকসান গুনছে তিতাস। সরকার হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। তিতাস বলছে সরকারের সংস্থাগুলির দায়িত্বহীনতার কারণেই গ্যাস চুরি হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন সরকার তিতাসের মাধ্যমে জনগণকে লুট করছে। গ্যাস সংকট নিয়ে মোহাম্মদ সায়েমের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীতে তিতাসের দেয়া লাইনের গ্যাসে চুলা জ্বলছে না আবাসিক গ্রাহকদের, তাই বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক চুলা সহ বিকল্প উপায়ে বেছে নিচ্ছেন নগরবাসী। কোনো গ্যাস থাকেই না, একেবারে সবাই সিলিন্ডারে স্টোভে রান্না করি। এতে জীবন ধারণের ব্যয় বাড়ায় বিপাকে পড়েছেন তারা। গ্যাসই থাকে না, 2000 টাকা দিয়ে সিলিন্ডার কিনে আনতে হইতাছে। গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের 2024-25 অর্থ বছরের হিসেব বলছে 448.21 কিলোমিটার পরিত্যক্ত বা অব্যবহৃত গ্যাস লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করছে তারা। এছাড়া অবৈধ লাইনে চুরি মিলিয়ে মোট 634.17 মিলিয়ন ঘনমিটার গ্যাস সিস্টেম লস ও চুরি হয়েছে। তিতাস বলছে সরকারের সংস্থাসমূহের দায়িত্বহীনতাই গ্যাস চুরির জন্য দায়ী। গ্যাস চুরির ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের নমনীয়তারও অভিযোগ তোলে প্রতিষ্ঠানটি। রাতের আধারে যারা পাইপলাইন করতেছে, রোড কাটিং পারমিশন কে দিচ্ছে? সিটি কর্পোরেশন যখন যায় বলতেছে কে রোড কাটছো বলে, অথচ আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাবো আমার 2 জায়গায় লিকেজ আছে, আমি লাইন কাটতে যাবো, আধা ঘন্টার ভিতরে সিটি কর্পোরেশন লোক আসে বলে যে লাইন কাটতে। সরকারের সব সংস্থা যদি তাদের দায়িত্ব পালন ঠিক মতো না করে, ওই তিতাস একটা কোম্পানি, তার তো লোকবলের বিষয় আছে। ম্যাজিস্ট্রেট মহোদয়রাও কি সব জায়গায় কি পুরোপুরি গ্যাস আইন কাভার ইয়ে করছেন? ওনারা কি 2 বছরের শাস্তি দিচ্ছেন অবৈধ গ্যাস ব্যবহারের জন্য? আজ পর্যন্ত পেয়েছেন? তবে 2015 সালে প্রিপেড মিটার স্থাপনের আদেশ হলেও তা বাস্তবায়ন না করে তিতাস জনগণকে লুণ্ঠন করছে বলে মত এই জ্বালানি বিশেষজ্ঞের। প্রিপেড মিটার 2015 সালে আদেশ হয়ে আছে, প্রিপেড মিটার তিতাস লাগায়নি। এটা তিতাসের দোষ, অর্থাৎ সরকারের দোষ। না লাগিয়ে এই ধরনের লুণ্ঠন অব্যাহত রেখেছে, জনগণের ভোক্তাদের ঠকানো অব্যাহত রেখেছে। যখন এই কাজটা সরকার করে তখন আর আইনি প্রতিকারের রাস্তা থাকে না, তখন আইন বোবা হয়ে যায়, আইন অচল হয়ে যায়। তখনই 5ই আগস্ট এর দরকার হয় এবং 5ই আগস্ট হয়। শিল্প কারখানা খাতে গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকার গুরুত্ব দেয়, আবাসিক খাতে শীঘ্রই সুবাতাস আসছে না। জ্বালানি চাহিদা মেটাতে নগরবাসীকে খুঁজতে হবে বিকল্প উপায়। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে সেবা উইমেন ফাউন্ডেশন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত মোহাম্মদপুরের টাউন হল বাজার মাঠে এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাবের সহযোগিতায় ক্যাম্পটিতে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের 10 জন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর AKM গোলাম ফারুক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ চন্দন গোমেজ। জমকালো আয়োজনে সেরা কর্পোরেট অ্যাওয়ার্ডস অর্জনে সাফল্য উদযাপন করল টেক জায়ান্ট ও সুপার ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটি টানা 5 বার ICSB ও টানা 4 বার ICMAB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই উপলক্ষে শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট শীর্ষক এক জমকালো অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন ICB এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরান জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হওয়ার খবরও পাওয়া গেছে। দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য ঘটনাস্থল থেকে খবর সংগ্রহ ও যাচাই করা
কঠিন হচ্ছে। নরওয়ে ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের প্রতিবেদন বলছে, চলমান বিক্ষোভে নিহত হয়েছে অন্তত 192 জন। আর বিবিসি জানিয়েছে, গত 3 দিনে দুই পক্ষের সংঘর্ষে কয়েকশো বিক্ষোভকারী নিহত বা আহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বিক্ষোভে সারা দেশে এই পর্যন্ত 109 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হস্তক্ষেপ করে, জবাবে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। গাজায় গত 24 ঘন্টা ইসরায়েলি হামলায় 3 ফিলিস্তিনি নিহত ও 9 জন আহত হয়েছে। যুদ্ধ বিরতি লঙ্ঘন করে স্থানীয় সময় শনিবার রাফা, খান ইউনিস ও গাজা সিটির বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় দখলদাররা। ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা নিউজ জানিয়েছে, ড্রোন ও কামানের গোলার পাশাপাশি নৌপথ থেকেও হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসে এক যুবককে হাসপাতালে নেওয়ার পথে ড্রোন হামলায় নিহত হন তিনি। এছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও 2 জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি মধ্য গাজার বুরাইজ শরণার্থী শিবির এবং উত্তর গাজার জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকায় যুদ্ধ বিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠেছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনার সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। চায়ের আড্ডা নির্বাচন। আমি কামাল হোসেন বিপ্লব এ পর্বে উপস্থিত হয়েছি আজ গাজীপুর 1 আসনের। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কি মনে হচ্ছে এবারকার ভোট আসলে কি মনে হচ্ছে আপনার? 5 বছর পর নির্বাচন, তাতে আমাদের সাধারণ জনগণের একটা আনন্দ উল্লাস থাকে একটা ভোট দেওয়ার জন্য। তো এরকম আমি মনে করেন একটা আনন্দ উল্লাস নিয়ে এই যাবো, আশা করি ভোট দেবেন। আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে ইনশাল্লাহ হয়, তাহলে আমরা এমন একটা প্রার্থীকে ভোট দেবো যে যারা ডাকে কাছে সবসময় পায় এবং যে জনগণের উপকার করে। গত যে নির্বাচন হচ্ছে সেগুলো নির্বাচন হয় নাই, এবছর সুষ্ঠু নির্বাচন হবে আশা রাখি। আমরা ভোট দেবো যে যোগ্য প্রার্থী তারে ভোট দেবো। তারপরে আমাদের কালিয়াকুড়ের বর্তমান যে পরিস্থিতির প্রেক্ষাপট, সেক্ষেত্রে পাবলিক জনগণ যারা, তারা সকলে চাইব যে প্রার্থীর কাছে ডাকলে সবসময় পায়, তারই চাই। আমার মনে হচ্ছে এইবার নির্বাচনটা ভালো হয়ে, গত 15 বছরও ভালোই গেছে, খারাপ যায় নাই। আমার মনে হয় এই তারিখে একটু মোড়টা ঘুরবো। ক্ষুদ্র একটা ব্যবসায়ীর কাছে জানবো আসলে কেমন প্রার্থীরে সে ভোট দিতে চাচ্ছে। যে পার্টি যারা আসলে যারা আমরা আগে পাশে থাকবো তাকে আমরা ভোট দিব। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতে সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।